হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই একদম ফাটাফাটি। আচ্ছা, আমরা তো রোজকার জীবনে কম বেশি সবাই ইন্টারনেট ব্যবহার করি, তাই না? এই যে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করা, ইউটিউবে মজার মজার ভিডিও দেখা, অথবা গুগলে টুকটাক জিনিস খুঁজে বের করা, এসব তো আমাদের হাতের মুঠোয়। কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছো এই যে বিশাল এক জালের মতো ছড়িয়ে থাকা ইন্টারনেট, এর পর্দার আড়ালে আসলে কি ঘটছে? এই যে চোখের পলকে হাজার হাজার ডেটা এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, আমরা ঘরে বসেই সারা দুনিয়ার সাথে জুড়ে যাচ্ছি। এই পুরো ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে, আজকে তোমাদের এমন এক গল্পের দুনিয়ায় নিয়ে যাব যেখানে ইন্টারনেটের এই সব লুকানো দিকগুলো আর এর ভয়ঙ্কর রূপটাও খুব কাছ থেকে দেখতে পাবে। আজকে আমরা এমন একটা মুভির গল্প শুনবো যেখানে একজন দুর্ধর্ষ হ্যাকার একটা বিশাল ব্যাংকের পুরো সিস্টেমটাই নিজের কবজায় নিয়ে নেয়, চোখের পলকে গায়েব করে দেয় কোটি কোটি টাকা। কিন্তু এই হ্যাকারের পেছনে আসলে কারা আছে আর তাদের উদ্দেশ্যটাই বা কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আর দেরি না করে চল ডুব দেওয়া যাক আমাদের আজকের কাহিনীতে। আর হ্যাঁ, পুরো গল্প জুড়ে আমি মুভিম্যান তো আছি তোমাদের সাথে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় টম নামের এক তরুণের সাথে। টম আসলে একজন তুখোড় হ্যাকার। একদিন তার বস ফ্র্যাঙ্কি তাকে ফোন করে একটা বিশাল কাজের দায়িত্ব দেয়। হংকং এর সব থেকে বড় ব্যাংক মেনসেন ব্যাংক হ্যাক করতে হবে। ফ্র্যাঙ্কির নির্দেশ পাওয়া মাত্রই টম তার মিশনে নেমে পড়ে। মুহূর্তের মধ্যেই সে ব্যাংকের সমস্ত সার্ভার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর দেখতে দেখতেই কোটি কোটি টাকা গায়েব করে ফেলতে শুরু করে। এই বিশাল অঙ্কের টাকাগুলো সে সোজা পাঠিয়ে দিতে থাকে তার বস ফ্র্যাঙ্কির অ্যাকাউন্টে। অন্যদিকে মেনসেন ব্যাংকের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা কোম্পানির নাম ছিল স্কাই ম্যাজিক প্রো, আর সেখানকার হেডকোয়ার্টারে তখন রীতিমতো যুদ্ধ চলছে। কোম্পানির সব এমপ্লয়ি পাগলের মতো ছুটাছুটি করছে, কারণ টমের এই সাইবার অ্যাটাক যে করেই হোক তাদেরকে থামাতে হবে। মেনসেন ব্যাংক তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, তাই যে কোনো মূল্যে এই হ্যাকিং থামানো চাই। কিন্তু টমের তৈরি করা কোড এতটাই শক্তিশালী যে স্কাই ম্যাজিক প্রো এর বাঘা বাঘা এক্সপার্টরাও তার সামনে অসহায় বোধ করছিল। একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছে। এদিকে টম খুব আরামসেই টাকা পাচার করে চলেছে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। আসলে যে ফ্র্যাঙ্কি এই অ্যাটাকটা করিয়েছে সে নিজেই তো এই স্কাই ম্যাজিক প্রো কোম্পানির একজন উঁচু পদের অফিসার। ব্যাপারটা অনেকটা শিয়ালের কাছে মুরগি রাখার মতো, তাই না? পর্দার আড়ালে থেকে সে এই পুরো সাইবার অ্যাটাকটা পরিচালনা করছে। যখন স্কাই ম্যাজিক প্রো এর সবাই টমের কোড ভাঙতে ব্যর্থ হচ্ছিল, তখন জেসন নামের একজন এমপ্লয়ি ক্যালভিনকে ফোন করে। ক্যালভিন এই কোম্পানির আরেকজন তুখোড় কর্মকর্তা। জেসন আর ক্যালভিনের কথাবার্তা থেকে আমরা জানতে পারি ক্যালভিনের বউই নামের একটা ছোট্ট মেয়ে আছে, যার কিছুদিন আগে হার্ট সার্জারি হয়েছে। মেয়ের অসুস্থতার কারণে ক্যালভিন বেশ কিছুদিন ধরে অফিসের কাছ থেকে দূরে ছিল, আর ছোট্ট বউই অসুস্থতার জন্য প্রায় 3 মাস ধরে স্কুলে যেতে পারেনি। আর তাই ক্যালভিন এখন তার মেয়ের অ্যাডমিশন নিয়েই ব্যস্ত ছিল। কিন্তু অফিসের জরুরি কল পেয়ে সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা ছুটে আসে অফিসে। ক্যালভিন অফিসে গিয়ে দেখে সবাই মরিয়া হয়ে হ্যাকারের কোড ভাঙার চেষ্টা করছে, কিন্তু কেউই সফল হতে পারছে না। হ্যাকার এর মধ্যেই পুরো সার্ভার নিজের কবজায় নিয়ে ফেলেছে। ক্যালভিন অবস্থা দেখেই বুঝতে পারে সাধারণ নিয়মে চেষ্টা করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সে তার নিজের তৈরি করা অত্যাধুনিক ফায়ারওয়াল দ্রুত সিস্টেমে ইনস্টল করে দেয়। তার কিছুক্ষণ পরেই যেন জাদুর মতো হ্যাকারের অবৈধ লেনদেন সব বন্ধ হয়ে যায়। ক্যালভিনের ফায়ারওয়াল টমের কোডকে কাবু করে ফেলেছে। অফিসের সবাই ক্যালভিনের প্রশংসায় পঞ্চমুখ, কারণ যেটা কেউ পারছিল না সেটাই ক্যালভিন করে দেখিয়েছে। কিন্তু অন্যদিকে সবাই খুশি হলেও ফ্র্যাঙ্কি ভেতরে ভেতরে রাগে জ্বলে পড়ে যাচ্ছিল, কারণ তার সাজানো অ্যাটাকটা যে ভেস্তে গেল। কিন্তু প্রকাশ্যে তো আর ক্যালভিনকে কিছু বলতে পারছে না, তাই সিনিয়র হওয়ার ভাব নিয়ে সে ক্যালভিনকে ধমকাতে শুরু করে। তুমি আমাকে না জানিয়ে কেন এই ফায়ারওয়াল ইনস্টল করতে গেলে? যদি এতে সিস্টেমের আরো বড় ক্ষতি হয়ে যেত। আরো নানা রকম কথা শুনিয়ে সে সেখান থেকে চলে যায়। ক্যালভিন যেহেতু সফল হয়েছে, তাই ফ্র্যাঙ্কিকে চুপ করে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর আমরা দেখতে পাই ক্যালভিন হ্যাকিং থামালেও তার আগেই টম বিশাল অঙ্কের একটা টাকা হাতিয়ে নিতে সফল হয়েছে, আর হ্যাকারকে খুঁজে বের করার মতো কোনো তথ্য তাদের হাতে নেই। অন্যদিকে ফ্র্যাঙ্কির কাছে তাদের টার্গেটের থেকেও অনেক বেশি টাকা জমা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, বেশি টাকা পেয়েও ফ্র্যাঙ্কি ক্যালভিনের উপর এত রাগ করলো কেন? এই রহস্যের জটও খুব তাড়াতাড়ি খুলে যায়। আসলে এই ভয়ঙ্কর সাইবার অ্যাটাকে ফ্র্যাঙ্কি একা ছিল না, তার সাথে জড়িত ছিল ওই কোম্পানিরই ম্যানেজার চেন। তারা দুজন মিলেই এই চুরির প্ল্যান করেছিল। চেন তখন ফ্র্যাঙ্কিকে তার কেবিনে ডেকে নিয়ে রীতিমতো জেরা করতে থাকে। তোমাকে যে পরিমাণে টাকা বের করতে বলা হলো তার থেকে $500 বিলিয়ন তুমি কেন বেশি তুলেছ? কিন্তু ফ্র্যাঙ্কি তখন ভাব নিয়ে বলে, আমারও তো টাকার দরকার ছিল, তাই বেশি নিয়েছি। চেন তার সিনিয়র হলেও ফ্র্যাঙ্কি তাকে তেমন কোনো দামই দিচ্ছিল না। চেনের মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল সে ফ্র্যাঙ্কির এই আচরণ মোটেও পছন্দ করছে না। আর করবেই বা কেন? নিজের কোনো জুনিয়র যদি তোমার উপর ভাব নেয় তাহলে তোমার কেমন লাগবে বলো তো? এরপরেই গল্পে এন্ট্রি হয় পং নামের এক বিশাল গ্যাংস্টারের। আর তখনই আমরা বুঝতে পারি এই পং আসলে ফ্র্যাঙ্কি আর চেনেরও বস, মানে বাপেরও বাপ। পংই এই দুইজনকে দিয়ে ব্যাংকের টাকা চুরি করাচ্ছিল। পং এবার চেনকে চেপে ধরে আর তাকে বলে, তোমরা এবার টার্গেটের থেকে বেশি টাকা কেন বের করেছো? বেচারা চেন ভয়ে কোনো উত্তর দিতে পারছিল না।
পং তখন চেনের ভাইকে ধরে আনে আর একটা পলিথিন দিয়ে তার শ্বাস বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। ভাইয়ের এই অবস্থা দেখে চেন আর নিজেকে সামলাতে না পেরে সব বলে দেয়। সে বলে যে ফ্রাঙ্কি এই প্ল্যানটা পাল্টে ফেলেছে আর সে অতিরিক্ত টাকাটা বের করেছে। এই কথা শুনে পং রাগে পাগল হয়ে যায়। তুমি এখনই ফ্রাঙ্কিকে ফোন করে তার পরিবার সহ তোমার বাসায় ডিনারের জন্য আমন্ত্রণ করো। আর চেন ভয়ে ভয়ে সেটাই করে। ফ্রাঙ্কিও কোনো সন্দেহ না করেই তার পরিবার নিয়ে চেনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। পং তার হ্যাকার দিয়ে ফ্রাঙ্কির গাড়ির সিস্টেমটা হ্যাক করে ফেলে। গাড়ির দরজাগুলো লক হয়ে যায় আর গাড়ির গতি নিজে থেকেই বাড়তে শুরু করে। ফ্রাঙ্কি প্রাণপণে চেষ্টা করেও গাড়ি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না। আর তারপরে ঘটে যায় এক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। ঘটনাস্থলেই ফ্রাঙ্কির বাচ্চাটা মারা যায়, কিন্তু ফ্রাঙ্কি আর তার স্ত্রী তখনও বেঁচে ছিল। এদিকে পং এর নিশ্চয়তা এখানেই শেষ হয় না। সে তার হ্যাকারকে দিয়ে গাড়িটা ব্লাস্ট করিয়ে দেয়। ফ্রাঙ্কি আর তার স্ত্রী গাড়ির ভেতরেই পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি পং আসলে কতটা ভয়ানক আর নির্মম একটা লোক। এমনকি সাথে সাথেই পং এর লোকেরা ফ্রাঙ্কি আর তার পরিবারের পুড়ে যাওয়ার ভিডিওটা পংকে পাঠায়। পং সেই ভিডিওটা চেনকে দেখিয়ে বলে, দেখো 10 মিনিটের মধ্যেই আমি ওকে নরকে পাঠিয়ে দিয়েছি। ভিডিও দেখে চেনের গলা ভয়ে শুকিয়ে যায়। সে বুঝতে পারে পং এর সাথে হাত মিলিয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। এদিকে ফ্রাঙ্কি মারা যাওয়ার পর তার পোস্টটা খালি হয়ে যায় আর চেন সেই দায়িত্বটা কেলভিনকে দিয়ে দেয়। শুধু তাই না, তাকে থাকার জন্য একটা নতুন বাড়িও উপহার দেয়। কিছুদিন পর কেলভিনকে অফিসে জেসনের সাথে কথা বলতে দেখা যায়। সে বলছিল, আমার মেয়ের অ্যাডমিশনটা কিছুতেই হচ্ছে না। স্কুল থেকে বারবার $5 মিলিয়ন ডোনেশন দাবি করা হচ্ছে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আমি কিভাবে আমার মেয়েকে অ্যাডমিশন করাবো? এই অবস্থা থেকে মুক্তি পেতে ক্যালভিন একবার ভাবে স্কুলের সার্ভার হ্যাক করে সে মেয়ের অ্যাডমিশনটা করিয়েই ফেলবে। তার জন্য এটা কোনো ব্যাপারই ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই তার বিবেক জেগে যায় আর সে চেষ্টা করতে গিয়েও থেমে যায়। কিন্তু এর কিছুদিন পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ক্যালভিনের অ্যাকাউন্টে বিভিন্ন অচেনা সোর্স থেকে প্রচুর টাকা আসতে শুরু করে। এমনকি তার মেয়ের অ্যাডমিশনটাও সেই স্কুলে হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ জানায় একজন ব্যক্তি তার মেয়ের অ্যাডমিশনের জন্য মোটা অঙ্কের ডোনেশন দিয়েছেন। ক্যালভিন তো এইসব কিছু দেখে রীতিমতো অবাক। সে বুঝতেই পারছিল না এসব কিছু কে করছে আর কেনই বা করছে। তবে এই প্রশ্নের উত্তর পেতে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি, কারণ একদিন চেন নিজেই ক্যালভিনকে ডেকে সবকিছু খুলে বলে। এমনকি এই সাইবার অ্যাটাকগুলো যে তারাই করাচ্ছে সেটাও স্বীকার করে। এরপর সে ক্যালভিনকে তাদের সাথে কাজ করার জন্য লোভ দেখাতে শুরু করে। চেন বলে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা এসেছে আমাদের সাথে কাজ করলে তার দ্বিগুণ টাকা পাবে। কিন্তু ক্যালভিন তার সততার পরিচয় দিয়ে এই লোভনীয় প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। উল্টো সে পুলিশকে সব জানিয়ে দেওয়ার হুমকি দেয়। তখন চেন ক্যালভিনকে অতীতের কথা মনে করিয়ে দিয়ে বলে, তোমার কি মনে নেই একসময় সামান্য টাকার জন্য তুমি কত অপরাধ করতে? এমনকি কিছু টাকার জন্য তুমি জেলেও গিয়েছিলে। ক্যালভিন তখন কঠিনভাবে উত্তর দেয়, আমি আমার অতীত থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ক্যালভিন আসলে তার ফোনের মাধ্যমে চেন আর তার সব কথাগুলো রেকর্ড করছিল। আসলে ক্যালভিন আগেই সন্দেহ করেছিল যে এই সাইবার অ্যাটাকগুলোর পেছনে চেনের হাত আছে, কিন্তু চেনও কম চালাক না। সে ধরে ফেলে যে ক্যালভিন তাদের কথাগুলো রেকর্ড করছে, আর তাই সেই ফোনটা নিয়ে এসে পানিতে ছুঁড়ে মারে। সেদিন সন্ধ্যায় ক্যালভিন যখন বাসায় ফিরছিল তখন কিছু পুলিশ তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পুলিশ স্টেশনে আসার পর হেড অফিসার জুয়েন ক্যালভিনকে জেরা করতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসলো? পুলিশের প্রথম সন্দেহ ছিল ফ্রাঙ্কির ওপর, কিন্তু এখন তাদের মনে হচ্ছে ক্যালভিনও ফ্রাঙ্কির সাথে জড়িত ছিল আর টাকার লোভে হয়তো সেই ফ্রাঙ্কিকে খুন করেছে। আর এখন হয়তো ক্যালভিন এই টাকাগুলোই মানি লন্ডারিং এর মাধ্যমে কালো টাকা থেকে সাদা টাকা করার চেষ্টা করছে। যদিও এই সবকিছু পুলিশের ধারণা ছিল মাত্র। ক্যালভিন বারবার বলতে থাকে, আমি নির্দোষ, আমি কিছুই করিনি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু আসলে ক্যালভিনকে ফাঁসানোর জন্য এই সবকিছুই ছিল চেনের কারসাজি। ক্যালভিন তখন জুয়েনকে অনুরোধ করে। ক্যালভিন বলে, আমাকে কিছুটা সময় দিলে আমি প্রমাণ করে দেব এই সাইবার অ্যাটাকগুলোর পেছনে আসলে কারা জড়িত। জুয়েন প্রথমে রাজি না হলেও পরে ক্যালভিনের কথায় রাজি হয় আর তাকে প্রমাণ জোগাড় করে আনতে বলে। ক্যালভিন তার অফিসে ফিরে কাজে লেগে যায়। ঠিক তখনই চেন আবারও টমকে ফোন করে আরেকটা ব্যাংকে সাইবার অ্যাটাক করার নির্দেশ দেয়। আর এবার তাদের টার্গেট ছিল $2 বিলিয়ন। টম নির্দেশ পাওয়া মাত্রই অ্যাটাক শুরু করে দেয়। ক্যালভিন বুঝতে পারে আবারও একটা বড় ধরনের হ্যাকিং চলছে। সেই সাথে সাথেই দেরি না করে অফিসার জুয়েনকে খবর দেয় আর নিজেও প্রতিরোধ করার কাজে নেমে পড়ে। আগেরবারের অভিজ্ঞতা থেকে ক্যালভিন এবার তার ফায়ারওয়ালকে আরো উন্নত করে আর সে একটা ভাইরাস এক্স তৈরি করেছিল, যেটা কিনা এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যেত। এই শক্তিশালী ভাইরাসের সাহায্যে ক্যালভিন অল্প সময়ের মধ্যেই অ্যাটাকটা অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলে। শুধু তাই না, যেখান থেকে এই টাকাগুলো লেনদেন করা হচ্ছিল এবং যেখানে টাকাগুলো পাচার করা হচ্ছিল, ক্যালভিন সেই দুটো জায়গার লোকেশনও ট্রেস করে ফেলে। অর্থাৎ চেনের বিরুদ্ধে ক্যালভিনের হাতে এখন একটা প্রমাণ চলে আসে। ক্যালভিন আর দেরি না করে সেই প্রমাণ নিয়েই পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় চেনের লোকেরা তাকে ধরে ফেলে।
অনেক ধস্তাধস্তির পর ক্যালভিন কোনো মতে চেনের লোকদের হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়, কিন্তু যখনই সে পুলিশকে প্রমাণটা দিতে যাবে ঠিক তখনই তার স্ত্রী এসে সেখানে পৌঁছায়। আর সে পাগলের মতো তাকে বলছিল আমাদের মেয়ে বউইকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সাথে সাথেই ক্যালভিনের স্ত্রীর ফোনে একটা ফোন আসে। ফোনের উপর থেকে বলা হয় তোমার স্বামীর কাছে যে প্রমাণটা আছে ওটা আমাদেরকে দিয়ে দিতে বলো আর তোমাদের মেয়েকে নিয়ে যাও। উপায় না দেখে ক্যালভিনকে বাধ্য হয়ে পুলিশের হাতে প্রমাণ না দিয়ে সেটা চেনের হাতে তুলে দিতে হয়। চেন তখন ক্যালভিনকে আবারও সেই টাকার লেনদেন চালু করে দিতে বলে, কারণ ক্যালভিনের জন্যই সেটা বন্ধ হয়ে গিয়েছিল। ক্যালভিন তখন বাধ্য হয়ে তার নিজের তৈরি করা সিস্টেমটাকেই ভাঙতে শুরু করে, আর এই সুযোগে সে অত্যন্ত চালাকির সাথে তার মেয়ের লোকেশনটাও বের করে ফেলে, কারণ বউয়ের হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল। লোকেশন পাওয়ার সাথে সাথেই সে তার স্ত্রীকে জানিয়ে দেয়। ক্যালভিনের স্ত্রী দ্রুত সেই লোকেশনে পৌঁছে তার মেয়েকেও উদ্ধার করে ফেলে, কিন্তু ঠিক তখনই পুলিশ অফিসাররা সেখানে হাজির হয়। তারা বউইকে হাসপাতালে নিয়ে যায়, কারণ কিডন্যাপ অবস্থায় থাকায় তার শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্যালভিনের স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে জেলে আটকে রাখে, কারণ পুলিশ জেনে গিয়েছিল যে ক্যালভিনের কাছে প্রমাণ ছিল, কিন্তু সে সেটা তাদেরকে দেয়নি। আর যেহেতু ক্যালভিন পুলিশের সাথে করা চুক্তি ভেঙেছিল, তাই তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হয় এবং এরই জেরে তার স্ত্রীকে আটক করা হয়। এই খবর পেয়ে ক্যালভিন তার স্ত্রীকে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে ছুটে আসে, কিন্তু যখন সে জানতে পারে সে প্রমাণ না দেওয়ার কারণেই তার স্ত্রীকে আটকে রাখা হয়েছে, তখন সে ভীষণ ভেঙে পড়ে, কারণ এখন তো চেনের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণও নেই। তাই নতুন করে প্রমাণ জোগাড় করার জন্য সে তার এক বন্ধু মাইকের কাছে সাহায্য চায়। মাইকও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। যেহেতু আগের প্রমাণগুলো সে চেনকে দিয়ে দিয়েছিল, তাই ক্যালভিন এবার সরাসরি চেনের মোবাইল হ্যাক করার চেষ্টা করে। সে চেনের কিছু গোপন অ্যাপের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু অ্যাপগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ছিল। পাসওয়ার্ড না জানায় ক্যালভিন তখন বাধ্য হয়ে অ্যাপসগুলো সার্ভার হ্যাক করে ফেলে আর চেনের পাসওয়ার্ড খোঁজার চেষ্টা করে। আর তখনই সে কিছু চমকে যাওয়ার মতো তথ্য পায়। চেনের নামে অনেকগুলো অ্যাকাউন্ট ছিল এবং বাস্তব জীবনেও তার একাধিক পাসপোর্ট ছিল, যেগুলো ব্যবহার করে সে নানা ধরনের অবৈধ কাজ করত। ক্যালভিন প্রত্যেকটা আইডিতে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সফল হচ্ছিল না। অবশেষে একটা আইডি পাসওয়ার্ড মিলে যায় আর ক্যালভিন সেটার অ্যাক্সেস পেয়ে যায়, কিন্তু অ্যাকাউন্টে ঢুকে সে কিছুই পায় না, কারণ ততক্ষণে চেন তার সব ডেটা ডিলিট করে দিয়েছিল। আর ক্যালভিনের এই প্ল্যানটাও ব্যর্থ হয়। হতাশ ক্যালভিন তখন চেনের কিছু ব্যক্তিগত মেসেজ ঘেটে বুঝতে পারে যে চেন আসলে গ্যাংস্টার পং এর হয়ে কাজ করে। আর এবার ক্যালভিন পংকে ট্র্যাক করা শুরু করে। সে পং এর গাড়ির ক্যামেরা হ্যাক করে ফেলে আর পং এর গতিবিধির উপর নজর রাখতে থাকে। তখন পং একটা গলফ গ্রাউন্ডে গলফ খেলছিল, আর ঠিক সেই সময় ভাগ্যক্রমে চেনও পং এর সাথে দেখা করতে সেখানে হাজির হয়। পুলিশ জানতো যে চেন এই অপরাধগুলোর সাথে জড়িত, কিন্তু তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় তারা তাকে ধরতে পারছিল না। কিন্তু আজকে চেন এখানে এসে তার নিজের বিপদ নিজে ডেকে এনেছে। চেন আসলে আজকে এখানে পংকে খুন করার জন্য এসেছিল, কারণ ওই দিন তার ভাইয়ের উপর করা অত্যাচারের পর তার ভাই অনেক বেশি অসুস্থ হয়ে যায়। চেন পং এর গার্ডের উপর গুলি চালাতে শুরু করে, আর যেহেতু ক্যালভিন পং এর গাড়ির ক্যামেরা হ্যাক করে রেখেছিল, তাই সে পং এর গাড়ির ক্যামেরা থেকেই চেনের এই সমস্ত কার্যকলাপ রেকর্ড করে ফেলে, কারণ চেন পং এর গাড়ির সামনেই তার গার্ডদেরকে মারছিল। এবার ক্যালভিনের হাতে চেনের বিরুদ্ধে একটা সলিড প্রমাণ চলে আসে। ক্যালভিন সাথে সাথে সেই ভিডিওটা আর চেনের লোকেশন পুলিশের কাছে পাঠিয়ে দেয়। পুলিশও আর এক মুহূর্ত দেরি না করে চেনকে ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু চেন নিজেও যেহেতু একটা সাইবার সিকিউরিটি কোম্পানির ম্যানেজার, সে বুঝতে পেরে যায় যে তার ফোন ট্র্যাক করা হচ্ছে। তাই সে গাড়ি নিয়ে পালাতে শুরু করে আর মাঝ রাস্তায় তার মোবাইল ফোনটাও ফেলে দেয়। ক্যালভিন তখন হতাশ হয়ে পড়ে, কারণ এখন চেনকে ধরা খুব কঠিন হয়ে যাবে। সে বুঝতে পারছিল না চেন কোথায় যেতে পারে। আর ঠিক তখনই ক্যালভিনের মনে পড়ে যায় সে চেনের কাছে একটা ওষুধের কৌটা দেখেছিল। চেন যে ওষুধটা খায় সেই একই ওষুধ তার মেয়েও খায়, অর্থাৎ ওই নির্দিষ্ট কোম্পানির কাছ থেকেই চেন ওষুধ কেনে। ক্যালভিন দ্রুত সেই কোম্পানির সার্ভার হ্যাক করে চেক করতে থাকে যে চেন আসলে কোথা থেকে ওই ওষুধের ডেলিভারি নেয়। আর সে একটা বিল্ডিং এর লোকেশনও পেয়ে যায়, যেখানে চেন তার ছোট ভাইকে লুকিয়ে রেখেছিল। আসলে এই ওষুধগুলো চেন তার ছোট ভাইয়ের জন্যই কিনতো। কিন্তু বন্ধুরা, একটা বিষয় ভেবে দেখুন, ক্যালভিন কতটা চালাক না হলে সামান্য একটা ঘটনাকে ট্র্যাক করে সে এই সমাধানটা বের করে ফেলেছে। ক্যালভিন সাথে সাথেই পুলিশকে সেই লোকেশনটা জানিয়ে দেয় আর নিজেও ওই বিল্ডিং এর দিকেই রওনা দেয়। সেখানে গিয়ে সে চেন আর চেনের ভাইকে দেখতে পায়। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। চেন বাঁচার জন্য ক্যালভিনকে গুলি করতে যায়, কিন্তু ক্যালভিন কোনো মতে বেঁচে যায়। আর এই ধস্তাধস্তির মধ্যেই গুলিটা গিয়ে লাগে চেনের ভাইয়ের গায়ে। আর চেন তখন রাগে পাগল হয়ে গিয়ে ক্যালভিনকেই মেরে ফেলতে যাবে। এমন সময় পুলিশ এসে পড়ে আর অবশেষে চেনকে গ্রেফতার করে। মুভির শেষে আমরা দেখতে পাই ক্যালভিন তার মেয়ে বউইকে কোডিং শেখাচ্ছে। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়।
আর আজকের এই গল্প থেকে একটাই কথা বলবো, আমাদের পৃথিবী অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। যেখানে একসময় চিঠি দেওয়া নেওয়া হতো, তাও আবার পায়ে হেঁটে, আর মোবাইল ফোনটাই তো ছিল বিশাল এক কল্পনা। তবে সময় পাল্টাচ্ছে, আর তাই আমাদেরকেও পাল্টাতে হবে। অদূর ভবিষ্যতেও হ্যাকিং আরো কমন একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাই নিজের আর নিজের পরিবারের সুরক্ষার জন্য নিজেকে, সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও তৈরি করতে হবে। আর তাই পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে আইটি রিলেটেড বিষয়গুলোতেও ফোকাস করতে উৎসাহ দেবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যারা মুভিটার নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য বলছি, আমাদের আজকের এই মুভিটার নাম হলো সাইবার হেইস্ট। আর এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর সেই সাথে হ্যাকিং বিষয়ে কারো ইন্টারেস্ট আছে কিনা সেটাও জানাতে পারো। তো এখন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান ভাই। তিনি বলেছিলেন, ভাই তাড়াতাড়ি ভিডিও দেন ভাই। সত্যি বলতে আমরাও চেষ্টা করছি আপনাদের জন্য আরো বেশি গল্প নিয়ে আসার জন্য। চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সাথে আড্ডার সময়টা আরো বাড়ানোর জন্য। কিন্তু এভাবে আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। তবে এই ধরনের হ্যাকিং মুভি অথবা কি ধরনের গল্প তোমরা শুনতে চাও সেটা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।